যে সমস্ত কাজবাজ দেখব এগুলো নিয়ে আমরা অনেকেই অনেক সময় সমস্যা ফেস করি। সো সেই সমস্যার ক্ষেত্রগুলো আমরা সমাধানের কোনো জায়গা পাই না, আমরা বুঝতে পারি না যে কিভাবে এই ছোট ছোট সমস্যাগুলো সমাধান করব, বা এই জন্য আমাদের কাজও আটকে যায়। সো এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব। সো সবাই কাইন্ডলি একটু জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং ডিসপ্লেটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। ওকে, সো সব কিছু যদি সুন্দরভাবে ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায়, তাহলে আমরা চলেন ডিরেক্টলি ক্লাসে ঢুকে পড়ি। আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না, আবার একেবারে ছোট হবে না, এবং আজকে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময়ে সমস্যা ফেস করি, এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কোথাও কথা বলার জায়গা পাই না, বা সহজে হঠাৎ করে বুঝতেও পারি না যে কিভাবে এই ঝামেলাগুলো সমাধান করব। আর এই ঝামেলাগুলো এমন যে মনে হয় এই হুট করে এই ঝামেলা কোথা থেকে আসলো, এখন আমি কি করব, এইগুলো তো ভাই দেখিয়ে দেয়নি, বা এইগুলো তো আমি নিজেও জানি না। সো এইগুলো কিভাবে করব, সেই সমস্ত সমস্যাগুলোর ভেতরে আছে এগুলো টুকটাক ছোটোখাটো সমস্যা। সেই সমস্যাগুলোর ভেতরে আছে যেমন বিভিন্ন সফটওয়্যারে বাংলা লেখার প্রবলেম, যে আমরা বিভিন্ন সফটওয়্যারে বাংলা লিখতে পারছি না, আমরা কালার কালেকশন করতে পারছি না, কালার লাট ইউজ করতে পারছি না। এই ধরনের ছোটোখাটো সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আজকে খুব বেশি টেকনিক্যাল খুব বেশি আলোচনা নেই ক্লাসের ভিতরে। সো ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো চলেন আমরা ডিরেক্টলি শুরু করি। প্রথমেই আমরা শুরু করি হচ্ছে বাংলা লেখা দিয়ে। আমরা অনেকেই কম্পিউটারে কাজ করতে গেলে বাংলা লেখা নিয়ে সমস্যায় পড়ি। যেমন আমরা ফটোশপের ভিতরে বাংলা লিখতে গিয়ে সমস্যায় পড়ি, বা ক্যামটেশিয়ার ভেতরে বাংলা লিখতে গিয়ে সমস্যায় পড়ি, অথবা আমরা প্রিমিয়ার প্রোর ভেতরে বাংলা লিখতে গিয়ে সমস্যায় পড়ি, বা ফিল্মোরার ভেতরে বাংলা লিখতে গিয়ে সমস্যায় পড়ি, এরকম ছোটোখাটো সমস্যায় পড়ি। সো এই সমস্যাগুলো আমরা বুঝতে পারি না হঠাৎ করে যে এইটা কিভাবে আমি এখন সমাধান করব। আর সমাধান যদি করেও ফেলি, তারপরও পারফেক্টলি হয় না সব সময়, যে সব সময় বাংলাটা পারফেক্টলি আসে না। সো আমরা চলেন প্রথমে আমরা ফটোশপ দিয়ে শুরু করি, যে ফটোশপে আমরা কিভাবে বাংলা লিখব। সো প্রথমে আমরা আমাদের ফটোশপ সফটওয়্যারটা ওপেন করি। ফটোশপ সফটওয়্যারটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এটার ভেতরে আসেন, এবার বাংলা লেখার চেষ্টা করি। সো বাংলা লেখার চেষ্টা করতে হলে আমাদের প্রথমে কিন্তু কম্পিউটারে একটা বাংলা লেখার জন্য সফটওয়্যার থাকতে হবে। আমরা মোবাইল সেগমেন্টেও আসবো, সেটা একটু পরে। যারা মোবাইল ইউজার আছি তারা একটু কষ্ট করে ওয়েট করব। আমরা ফার্স্টে কম্পিউটার সেগমেন্ট কমপ্লিট করব, এরপর আমরা মোবাইল সেগমেন্টটা দেখব। সো কম্পিউটারে বাংলা লিখতে হলে আমাদের প্রথমেই তো একটা বাংলা সফটওয়্যার দরকার। বাংলা সফটওয়্যার আমরা এক একজন এক একটা ইউজ করি। কেউ হয়তোবা বিজয় ইউজ করে, কেউ অভ্র ইউজ করে। সো দুইটাই বাংলা লেখার সফটওয়্যার, এবং দুইটা সফটওয়্যার দিয়েই বাংলা লেখা যায়, কিন্তু দুইভাবে। বিজয় দিয়েও এই বাংলা লেখার ভিতরে আবার দুইটা সেগমেন্ট আছে। দুইটা সেগমেন্ট হচ্ছে বিজয় দিয়েও বাংলা ইউনিকোড এবং ANSI এই দুই ভার্সনে লেখা যায়, এবং অভ্র দিয়েও এই ANSI এবং ইউনিকোড এই দুই ভার্সনে লেখা যায়। এবার প্রশ্ন আসতে পারে যে ANSI আর ইউনিকোড এই দুইটা কি জিনিস, বা এই বাংলা লেখার ভিতরে এই দুইটা কি জিনিস। আমি যদি আপনাদেরকে লিখি এখানে, তাহলে হয়তো বা একটু বুঝতে প্রবলেম হবে, বুঝতে সুবিধা হবে।
এই জিনিসটা হচ্ছে একটা হচ্ছে এএনএসআই এবং অন্যটা হচ্ছে ইউনিকোড। সো ইউনিকোড কী জিনিস আর এএনএসআই কী জিনিস, আমি ডিরেক্টলি আলোচনায় ঢুকে গিয়েছি, অনেকের হয়তো বা মাথার উপর দিয়ে যেতে পারে যে ভাই এগুলো হঠাৎ করে কি শুরু করেছে। তাদের জন্য বলছি যে এএনএসআই এবং ইউনিকোড এই দুইটা হচ্ছে লেখার দুইটা ভার্সন। অর্থাৎ আমি যদি আপনাকে সহজ করে বোঝাই, আমরা সরাসরি একটু ফোকাস করব ক্লাসের দিকে, যাতে এবং অন্য কোনো দিকে মনোযোগ না দেই, যাতে বুঝতে সুবিধা হয়। সো আমরা যদি এখানে ব্রাউজারের ভিতরে কোনো একটা কিছু লিখে সার্চ করি, কি লিখে সার্চ করা যায়, চলেন আমরা সেই বিড়াল লিখেই সার্চ করি। বিড়াল লিখে সার্চ করার পরে আমরা দেখেন এখানে যে লেখাগুলো পেয়েছি, এই যে লেখাগুলো ক্রোম ব্রাউজারের ভেতরে আছে। অর্থাৎ আমরা এই যে বাংলা লেখাগুলো, এই লেখাগুলো আমরা যখন ব্রাউজারের ভেতরে পাই, কোনো ব্রাউজারের ভেতরে বা কোনো অ্যাপের ভেতরে পাই, যেমন ফেসবুক, ইউটিউব, এই অ্যাপগুলোর ভেতরে যখন আমরা বাংলা লেখা দেখতে পাই, বা যখন আমরা এই লেখাগুলো গুগলে দেখতে পাই, বা এই ব্রাউজারের কোনো একটা ব্রাউজারের ভেতরে দেখতে পাই, তখন এই লেখাগুলো কিন্তু ইউনিকোড ফরম্যাটে থাকে। অর্থাৎ এটা ইন্টারন্যাশনাল ফরম্যাট, এটা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন এইটা সাপোর্ট করবে, এই ফন্টটা সাপোর্ট করবে, সব জায়গা থেকেই ফন্টটা এরকমই দেখা যাবে। এটা যদি আমরা কপি করি, এইটুকু কপি করে যদি আমরা এখানে পেস্ট করি, তাহলে দেখেন এটা হচ্ছে কিছুটা এরকম এসেছে। সো এই জিনিসটাকে বলা হয় ইউনিকোড। ওকে, এই যে ফন্টটা, এটা কিন্তু এটা এই ফটোশপের ভেতরে পেস্ট করার পরে এটা এই যে এরকম এসেছে, এটাকেই এই অবস্থা কি ইউনিকোড বলে। আমি যদি এএনএসআইটা বোঝাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এটা হচ্ছে ইউনিকোড ফরম্যাটে আছে। এবার আমরা যদি এএনএসআই ফরম্যাটে লিখি, অর্থাৎ এএনএসআইতে আমরা অনেকে লিখেছি কিন্তু এর আগে, যারা বিজয়তে টাইপ করতো, অর্থাৎ আমাদের যারা আঙ্কেল বয়সী যারা লোক আছে বা বাবার বয়সী যারা লোক আছে, তারা যে সময় আমরা দেখতাম যে ছোটোবেলায় কম্পিউটারের দোকানে প্রিন্ট দিত বা কাজ করতো, অর্থাৎ মাইক্রোসফট অফিসের ভেতরে যে ফরম্যাটে লেখা হয়, মাইক্রোসফট অফিসের ভেতরে একটা সুন্দর ফন্টে লেখা হয়, সুতোনিয়াম যে ফরম্যাটে লেখা হয়, তো ওই ফন্টটা আমাদের এএনএসআই ফন্ট। আর এটা হচ্ছে ইউনিকোড ফন্ট। ইউনিকোড ফন্ট দেখতে এরকম হয়, নর্মাল যে ফন্টটা থাকে সেটা দেখতে এরকম হয়। আর এএনএসআইটা হচ্ছে আমরা মাইক্রোসফট অফিসের ভেতরে যেটা দেখেছি, আমি সহজভাবে বোঝাচ্ছি, ওরকম হয়। সো এএনএসআই ফন্টটা দিয়ে আমরা কি করি, এএনএসআই ফন্টটা দিয়ে আমরা মাইক্রোসফট অফিসের ভেতরে কাজ করি, বা এএনএসআই ফন্ট দিয়ে আমরা টুকটাক ফটোশপের ভেতরে লিখি। কিন্তু অন্যান্য যে সমস্ত জায়গা আছে, যেমন ফেসবুক, ইউটিউব বা ফোনে অ্যান্ড্রয়েডে টাইপ করি, সব কিছুই ইউনিকোড ফরম্যাটে টাইপ হয়। এই দুইটা ফরম্যাটেই টাইপ হয়। এএনএসআই ফরম্যাটটা সব জায়গায় সাপোর্ট করে না, এএনএসআই ফরম্যাটটা শুধুমাত্র কম্পিউটারে সাপোর্ট করে। এটা অনেক পুরনো একটা ভার্সন, এই জন্য এটা বর্তমানে আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে এবং মানুষ ইউনিকোডের দিকে আস্তে আস্তে আসছে। সো এএনএসআইতে শুধুমাত্র মাইক্রোসফট অফিসে আমরা এর আগে টাইপ করতাম, আর ফটোশপে বিভিন্ন ফন্টের জন্য টাইপ করতে হতো। সো আমি যদি এএনএসআই ফরম্যাটে টাইপ করি তাহলে কিছুটা এরকম দেখাবে।
এই যে এটা এটা হচ্ছে ANSI ফন্ট, অর্থাৎ এই যে ফন্টটাতে আমরা টাইপ করলাম এটা ANSI এবং এটা হচ্ছে ইউনিকোড। স্বাভাবিকভাবে ANSI ফরম্যাটে ফন্ট অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ অনলাইনে বা ইন্টারনেটে যেসব ফন্ট পাওয়া যায় সেগুলো ANSI ফন্ট ভার্সনে অনেক বেশি থাকে এবং ইউনিকোড ফরম্যাটে একটু কম থাকে। এবং ANSI-তে লেখাটা অনেক সহজ, লেখাটা সহজ না, যুক্ত বর্ণগুলো লেখাটা একটু সহজ ইউনিকোডের থেকে। সো আমরা মেইনলি যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে আমরা এই ANSI আর ইউনিকোড এই দুইটা গুলিয়ে ফেলি এবং দুইটা গুলিয়ে ফেলার ফলেই আমাদের এই যে বাংলা লেখার সমস্যা, বাংলা লিখতে পারছি না, বাংলা আসছে না, এই সমস্যাগুলো ক্রিয়েট হয়। সো এই সমস্যাগুলো ছাড়ানোর জন্যই আমাদের এই দুইটা ফন্টের দুইটা ফরম্যাট বুঝতে হবে। আমাদের এত কমপ্লিকেটেড করে বোঝার দরকার নেই, আমরা খুবই সহজে বুঝি। ANSI হচ্ছে ফন্টের আগের একটা ভার্সন এবং ইউনিকোড হচ্ছে ফন্টের বর্তমান ভার্সন। ANSI-তে ফন্ট বেশি পাওয়া যায়, ইউনিকোডে ফন্ট একটু কম পাওয়া যায়। ANSI আগে ইউজ হতো, ইউনিকোড বর্তমানে ইউজ হয় এবং ইউনিকোডে লেখা অনেক সহজ। ANSI-তে যারা বিজয়তে টাইপ করে তাদের কাছে সহজ এবং অভ্রতে যারা টাইপ করে তারা ANSI-তে চাইলে কনভার্ট করে করতে পারে। ওকে, সো এবার আসি যে ANSI ফন্টে আমরা ANSI ফন্টে তো লিখলাম এবং ইউনিকোড ফন্টেও লিখলাম। ইউনিকোড ফন্ট কোথায় থাকে সেটাও দেখলাম এবং ANSI এই যে ফন্টটা, এটা যদি আমরা ধরেন এবার এই যে লেখাটা ছিল এটা কিন্তু ANSI ফরম্যাটে ছিল। এই লেখাটা যদি আমরা কপি করে এই ব্রাউজারে নিয়ে পেস্ট করি, দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এই যে এটা কিছুটা ইংরেজি ABCD বর্ণ হয়ে গিয়েছে, এটা কিন্তু আর বাংলা নেই। এখানে যে বাংলাটা ছিল সুন্দরভাবে আমার নাম, এটা একটা মাছরাঙা পাখি, এরকম বাংলাটা নেই। অর্থাৎ এইটা কপি করলে এটা কিন্তু ইউনিকোড না, ইউনিকোড না হওয়ার কারণে এটা ব্রাউজার সাপোর্ট করে না। সাপোর্ট না করার কারণে এটা ইংরেজি একটা ভার্সন হয়ে গিয়েছে, ইংরেজি লেখা হয়ে গিয়েছে। কিন্তু এইটা আপনি যেখানেই কপি করেন, যেখানেই পেস্ট করেন, ফটোশপে করেন আর যেখানেই করেন, এটা এইভাবেই থাকবে। সো আচ্ছা, আমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে এই লেখাটা এত সুন্দর এসেছে, এখানে এই লেখাটা এত সুন্দরভাবে এসেছে যে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখানে এসে লেখাটা কেন নষ্ট হয়ে গিয়েছে? এখানে লেখাটা নষ্ট এই কারণে হয়ে গিয়েছে যে আমরা এখানে এখন পর্যন্ত কোনো ইউনিকোড ফন্ট ইউজ করিনি। বোঝা গিয়েছে? আমরা যদি এইটার ক্ষেত্রে একটা অন্য কিছু ইউজ করি তাহলে এটা যেরকম নষ্ট হয়ে যাবে, এটার ক্ষেত্রে আমরা যদি ওই পারফেক্ট ফন্টটা ইউজ না করি সেক্ষেত্রে এটাও নষ্ট হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে ইউনিকোড আর ANSI এর ভেতরে পার্থক্য। আমরা তো দেখলামই যে ANSI-তে ফটোশপের ভেতরে খুবই সুন্দরভাবে লেখা হয়েছে, কিন্তু ইউনিকোডে একটু ঝামেলা করছে। সো চলেন এবার আমরা এই ঝামেলাটা ছাড়ানোর চেষ্টা করি। এই ঝামেলাটা ছেড়ে যাবে খুবই সহজে। আপনি আপনার কম্পিউটারে জাস্ট অভ্র ইনস্টল করবেন। আমরা যারা অভ্র দিয়ে টাইপ করি তারা অভ্র ইনস্টল করব এবং অভ্র ইনস্টল করার পরে অভ্রটা এরকম থাকে, তাই তো? সো অভ্র দিয়ে আমরা কিভাবে টাইপ করি, এখানে আমরা অনেকে ইংলিশ টু বাংলা দিয়েই টাইপ করি, এটা সব থেকে বেশি ইউজ হয়। সো অভ্র আমরা ইনস্টল দেওয়ার পরে অভ্রটা আমরা যে যার মতো করে লিখি। সো এখানে আমাদের আমরা যারা ইংলিশ টু বাংলাতে লিখি, এটা হচ্ছে আমরা অধিকাংশ ইংলিশ টু বাংলাতে লিখি, আর যারা বিজয়তে লিখি তারা তো আলাদা বিজয় সফটওয়্যার ইউজ করি। সো বিজয় সফটওয়্যার ইউজ করলেও কোনো সমস্যা নেই, অভ্র ইউজ করলেও কোনো সমস্যা নেই। দুইটা থেকেই ANSI এবং ইউনিকোড দুই ভার্সনেই লেখা যায়। অভ্রতে হচ্ছে কিবোর্ড সুইচ করার অপশন
বা এএনএসআই থেকে ইউনিকোডে যাওয়ার অপশন একরকম আর বিজয় থেকে আরেক রকম, দুইটাই আমি দেখাবো। সো চলেন আমরা প্রথমে অভ্র থেকে, অভ্র ইনস্টল করার পরে অভ্র এরকম আসবে। সো অভ্র থেকে আমরা একটু অভ্র থেকে আমরা প্রথমে বাংলা লিখে দেখি যে কেমন আসে। আমরা ফটোশপের ভেতরে এখানে এসে বাংলা লেখা শুরু করি। এখানে ফন্ট অলরেডি সিলেক্ট করাই আছে, সুতনিয়াম যে। সো এটা একটা এএনএসআই ফন্ট, আমরা এই ফন্টটা বাদ দিয়ে লেখা শুরু করব। আমরা একটা অন্য কিছু দিয়ে দেই। এমনিতে লেখা শুরু করি। আমরা বাংলা কিবোর্ড পরিবর্তন করি এবং এখানে লেখা শুরু করি। এরকমটা লিখলে আমাদের বাংলা লিখলে আমাদের দেখেন যে যুক্ত বর্ণগুলো ভেঙে যাচ্ছে, এই যে অক্ষরগুলো ঠিক মতো আসছে না। এটা হচ্ছে আমরা যখন এটা ইউনিকোডে লিখছি, এটা আমাদের অভ্র ইনস্টল করার পরে আমাদের বাই ডিফল্ট এইটা ইউনিকোড ফরম্যাটে থাকে। সো ইউনিকোড ফরম্যাটে আমরা যখন লিখি এটা নির্মালা ইউআই ফন্টে লেখা হয় এবং এই লেখাটা কিছুটা এরকম থাকে। সো বাই ডিফল্টভাবে লেখাটা এরকম হয়, আমাদের যুক্ত বর্ণগুলো ভেঙে যায়, আকার একার উল্টে যায়, এইগুলো হচ্ছে বাংলা ফন্টের সমস্যা হয়। তো এই সমস্যাটা কিভাবে ঠিক করতে হয় আমরা আসেন সোজা এক কথায় বুঝে নেই। সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটা ইউনিকোড কোনো একটা ফন্ট দিয়ে ট্রাই করলে সেটা সমাধান হতে পারে। আমরা চলেন একটা ইউনিকোড ফন্ট দিয়ে দেখি। ইউনিকোড ফন্ট দিয়ে আমরা এখানে লিখে দেখি যে কেমন আসে। এখান থেকে ভেঙে যাচ্ছে। সো দেখতে পাচ্ছি যে এখানে ইউনিকোড ফন্ট দিলে জিনিসটা ঠিক হচ্ছে না। সো এবার আসেন এই জিনিসটা আমরা একটু এএনএসআই করে দেখি, এএনএসআই। সো এএনএসআই করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে সেটিং আইকনে প্রেস করব। সেটিং আইকনে প্রেস করার পরে এখান থেকে আমাদের এই যে আউটপুট অ্যাজ এএনএসআই এইটাতে প্রেস করলে আমাদের এএনএসআইতে শিফট হয়ে যাবে এবং তারপর আমরা যে কোনো একটা এএনএসআই ফরম্যাটের ফন্ট নিয়ে এখানে বাংলা লেখার একটু ট্রাই করে দেখি। আসেন এখানে অলরেডি ইউনিকোডের ফন্ট সিলেক্ট করা আছে। সো আমরা এটা দিয়ে লিখব না, আমরা একটা এএনএসআই ফন্ট নেই। সো এএনএসআই ফন্ট অনেক আছে, আমরা সেগুলোর যে কোনো একটা দিয়ে ট্রাই করি। এটা একটা এএনএসআই ফন্ট, আমরা এই ফন্টটা দিয়ে যদি ট্রাই করি তাহলে আমাদের এখানে চলুন আমরা এবার বাংলাগুলো লিখে দেখি। এবার দেখেন যে বাংলাটা কত সুন্দরভাবে এসেছে। এখানে বাংলাটার কোনো যুক্তবর্ণ ভাঙেনি বা কোনো আকার একারও উল্টে যায়নি। সো এই জন্য আমাদের হচ্ছে ইউনিকোড ছেড়ে এএনএসআই ফন্ট অর্থাৎ পুরনো ভার্সনের ফন্ট এখনও ইউজ করতে হয়। এটা আবার মোবাইল ইউজারদের জন্য সমস্যা হয় না, মোবাইল ইউজারদের জন্য এটা ইউনিকোডেই ঠিক থাকে, কিন্তু কম্পিউটার ইউজারদের জন্য বাংলা কোনো ক্ষেত্রে উল্টে পাল্টে যায়, এজন্যই আমাদেরকে এএনএসআই ইউজ করতে হয়। সো আমরা তো বুঝে গিয়েছি যে এএনএসআই আর বাংলা কীভাবে লিখতে হয়, এএনএসআই আর ইউনিকোডের পার্থক্য। এটা যদি ইউনিকোড সিলেক্ট করা থাকে তাহলে তাহলে আপনি বাংলা লিখলে সেটা কিছুটা এরকম আসবে, আমার নাম, এই যে যুক্তবর্ণটা ভেঙে যাবে। এই যে এখানে যে কয়টা ইউনিকোড ফন্টে লেখা আছে সবগুলির কিন্তু যুক্তবর্ণ ভেঙে গিয়েছে, এই যে ভেঙে গিয়েছে। আর এখানে দেখেন যুক্তবর্ণটা ঠিক আছে।
সো এটা ANSI দিয়ে লেখা এবং এইগুলো সব ইউনিকোড দিয়ে লেখা। সো আমরা যদি বাংলা লিখতে চাই ফটোশপের ভেতরে, তাহলে আমাদের এখানে ANSI-তে এভাবে ANSI এর ফন্টগুলো ইউজ করতে হবে। সো আমরা একটা ফন্টের ফোল্ডার পেয়েছিলাম, আমরা একটা ফন্টের লিঙ্ক পেয়েছিলাম, সেই ফন্টের ফোল্ডারের ভেতরে আমরা ঢুকলে আমাদের এরকম একটা ফোল্ডার পেয়েছিলাম যার ভেতরে অনেকগুলো ফন্ট দেয়া ছিল। তো আমরা কি এই ফন্টগুলো ইনস্টল করেছিলাম? এই ফন্টগুলো আমরা একটা একটা করে ইনস্টল করতে পারি, আর প্রত্যেকটার ভেতরে আমরা খেয়াল করব যে অনেকগুলো ফন্ট আছে, এগুলোর ভেতরে আলাদা করে ANSI ফন্ট দেওয়া আছে, ANSI ভার্সন 1, ANSI ভার্সন 2 এবং ইউনিকোড আলাদা ফন্ট দেওয়া আছে। সো এই ফন্টগুলো আমরা একটা একটা করে ইনস্টল করব। ওকে, এই ফন্টগুলো আমরা একটা একটা করে ইনস্টল করব। বোঝা গিয়েছে? এই যে ফন্টগুলো পেয়েছিলাম, এই ফন্টগুলো আমাদেরকে আমরা যখন ইনস্টল করব, ইনস্টল কিভাবে করতে হয় তা তো আমরা অলরেডি দেখেছি, ইনস্টল ফর অল ইউজার্স, বা এখান থেকে ইনস্টল দিলেও হচ্ছে। ইনস্টল করার পরে আপনার এই যে সমস্ত ফন্টগুলো আপনি ইনস্টল করার পরে আপনি এই ফন্টগুলো আপনি ফটোশপের ভেতরে পেয়ে যাবেন। আর যখনই ফটোশপের ভেতরে পেয়ে যাবেন তখন আপনি ANSI ফন্টগুলো ইউজ করতে পারেন। এখান থেকে যে ANSI ফন্টগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, এবং যে ইউনিকোড ফন্টগুলো আছে সেগুলো এর ভেতরেই পেয়ে যাবেন, এবং তখন আপনি এর ভেতর থেকে বিভিন্নভাবে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন সময় বিভিন্ন ফন্ট আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। সো ফটোশপের ভিতরে কিভাবে বাংলা লিখতে হয় তা তো আমরা বুঝে গিয়েছি। পার্থক্যটা কিন্তু এখানে, মূল আলোচনাটা এখানে ছিল যে বাংলা কেন আসে না। এইবার এরপর থেকে সব সফটওয়্যারের বেসিক এক, আপনি এরপর থেকে ক্যামটেশিয়ায় যান, আপনি এরপর থেকে ফিল্মোরায় যান, আপনি এরপর থেকে প্রিমিয়ার প্রোতে যান, যেখানেই যান না কেন আপনার সব ক্ষেত্রেই এই বাংলা লেখার জিনিসটা সেমভাবে কাজ করবে। আপনি ইউনিকোডে দিলে আপনার ফন্ট ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে আপনি যদি ইউনিকোডে দিলে আপনার ফন্ট লেখা শুরু হবে হচ্ছে নির্মালা UI ফন্ট দিয়ে। এই যে এই ফন্টটা নির্মালা UI দিয়ে লেখা, এটা হচ্ছে নির্মালা UI-তে লেখা। এখানে খেয়াল করি আমরা নির্মালা UI-তে লেখা শুরু হবে। নির্মালা UI-তে লেখা শুরু হলে আমাদের এরকম ফন্টটা ভেঙে যাওয়া শুরু করবে। সো এই ভেঙে যাওয়াটা আটকাতে আমরা ফন্টটা চেঞ্জ করে দিয়ে দেখব যে অন্য কোনো ইউনিকোড ফন্টে এটা আটকানো ঠেকে কিনা। যদি আটকানোটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা সেটাতে লিখব, আর যদি তারপরও বন্ধ না হয় তাহলে আমাদেরকে ANSI-তে ফিরতে হবে। ANSI-তে আমরা কিভাবে ফিরবো? এখান থেকে এই সেটিং আইকনটার উপরে ক্লিক করলেই এখান থেকে ANSI-তে করতে পারি, আবার ইউনিকোডও করতে পারি, দুই ভার্সনেই করতে পারি। ইউনিকোড আমাদের কেন দরকার হয়? ইউনিকোড দরকার হয় আমরা যদি ব্রাউজারের ভেতরে লিখতে যাই, তখন এটা হচ্ছে আমি ইউনিকোডে লিখছি, কিন্তু ANSI-তে যখন দিব তখন আবার ব্রাউজারের ভেতরে লেখা হবে না, তখন হচ্ছে এরকম আসবে কিছুটা। বোঝা গিয়েছে? সো ANSI এবং ইউনিকোড এই কারণে দরকার হয়। আপনি ইউনিকোড দিয়ে ব্রাউজারের ভেতরে লিখতে পারবেন, কিন্তু ANSI দিয়ে ব্রাউজারে লিখতে পারবেন না। আর ফটোশপে আপনি ইউনিকোড দিয়ে লিখতে পারবেন না, কিন্তু ANSI দিয়ে লিখতে পারবেন। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি, এবং এরপর থেকে যে আপনি যতগুলো সফটওয়্যার ইউজ করবেন সব সফটওয়্যারেরই এই বেসিকটা সেম, বা সব সফটওয়্যারই এই বেসিকের উপরে বেস করে কাজ করে। আমাদের যে ফন্টের ফোল্ডারটা পেয়েছিলাম, ওই ফোল্ডারটার ভেতরে অসংখ্য ফন্ট দেওয়া আছে। সেই ফন্টগুলো আমরা সবাই ইনস্টল করলে এরকম অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাব, এবং এই ফন্টগুলো আমরা এরপরে ইউজ করব বিভিন্ন প্রয়োজন অনুযায়ী। তো ফটোশপে আমরা বাংলা লিখলাম। এবার চলেন আমরা, আচ্ছা আমাদের বিজয় বাকি রয়ে গিয়েছে। আমরা যারা বিজয় ইউজার আছি তারা হচ্ছে কিবোর্ডের Ctrl-Alt-B প্রেস করলে আপনার লেখাটা হচ্ছে কিসে চলে যায়? আপনার লেখাটা হচ্ছে, আমি বিজয়টা ওপেন করি, আমরা বিজয় ওপেন করার পরে বিজয়টা কিছুটা এরকমভাবে আসে। সো আমরা এবার অভ্রটা
অফ করে দেই। অভ্রটা আমরা কেটে দিলাম। এরপর আমরা যারা বিজয় দিয়ে লিখি তাদের তো এখানে ডিরেক্ট অপশনই আছে, ইংলিশ, বিজয় ক্লাসিক, ইউনিকোড। এখান থেকে আমরা ডিরেক্ট সুইচ করতে পারি। এটা হচ্ছে আপনার ANSI ফন্ট, এবং এই যে নিচে ইউনিকোড লেখা আছে এটা হচ্ছে আপনার ইউনিকোড ফন্ট। তো বিজয় ক্লাসিক দিয়ে আমরা যখন লেখা শুরু করব তখন আমাদের কিছুটা এরকম লেখা আসবে। এই যে আমি লিখে দেখাই, একটা ANSI ফন্ট নিতে হবে আমাকে। এবার আমরা যদি লিখি, আমরা লিখলে এবার আমাদের লেখাটা দেখেন ঠিকঠাকভাবেই আসছে। এই যে আমি লিখছি, আমাদের এই যে এগুলো আমরা ডিলিট করে দিই, উপরেরগুলো আমরা ANSI-তে লিখছি। এভাবে আমরা ANSI-তে লিখলে এটা ডিরেক্ট আসবে। বিজয় ইউজারদের জন্য এটা হচ্ছে খুবই সহজ ইন্টারফেস, এবং এরপর যখন আমরা ইউনিকোডে লেখা শুরু করব তখন আমাদের লেখাটা এরকম আসবে। এরকম ভেঙে যাওয়া শুরু করেছে। সো এখান থেকে আমরা যদি আমাদের ইউনিকোড ফন্ট দিই তাহলে যদি ঠিক না হয় তাহলে আমাদেরকে ANSI ইউজ করতে হবে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে বিজয় থেকে এবং অভ্র থেকে কিভাবে আমাদের বাংলা লিখতে হয়, এবং সেটা কিভাবে ANSI এবং ইউনিকোডে সুইচ করতে হয়, এবং ANSI এবং ইউনিকোডের মধ্যেকার ডিফারেন্সটাও আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা ফটোশপটা কেটে দেই। ফটোশপটা কেটে দিলাম, আমরা এটাও কেটে দিই। এরপর আমরা চলেন এবার ক্যামটেশিয়াতে ট্রাই করে দেখি যে ক্যামটেশিয়াতে কিভাবে বাংলা লিখতে হয়। এটাও কাইন্ড অফ সেম, অর্থাৎ এটাও সেমই জিনিস, জাস্ট আপনার ওই ফটোশপে আমরা যে বিষয়গুলো দেখেছি ওগুলো খেয়াল রাখলেই হচ্ছে। আমরা ক্যামটেশিয়া ওপেন করলাম। ক্যামটেশিয়া ওপেন করার পরে এখানে আমরা যে টেক্সট নিচ্ছিলাম সেই টেক্সট আসেন আমরা নিয়ে দেখি। সেই টেক্সট নেই। টেক্সট নেওয়ার পরে এখানে আমরা বাংলা লিখব। সো এখানে আমরা যখনই টেক্সট লেয়ারটা নিব, টেক্সট লেয়ার নেয়ার পরে আমাদের এখান থেকে আমরা অভ্রটা আবার অন করি, কারণ আমরা অভ্রটা দিয়ে বেশি কাজ করছি, কারণ আমাদের অভ্রটা মানুষ বেশি ইউজ করে, আমাদের মধ্যে অধিকাংশই অভ্র ইউজ করে। সো এখানে যদি আমরা এবার বাংলা লেখা শুরু করি, এখানে দেখেন, এখানে কিন্তু মাছরাঙা পাখি লিখতে গিয়ে আমার ফন্টটা ভাঙেনি, কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত ইউনিকোড ফন্টেই আছে এবং সেই নির্মলা UI ফন্টেই আছে, তাই না? কিন্তু মাছরাঙা পাখি ফন্টটা ভাঙেনি। তো এখানে আমরা এই ইউনিকোডের ফন্টটা ইউজ করতে পারি। আমাদের যে সমস্ত ইউনিকোডের ফন্ট আছে আমরা সেগুলো ইউজ করতে পারি।
এখানে ইউনিকোডের ফন্টগুলো সাপোর্ট করছে না। সো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এএনএসআইতে ফিরে যেতে হবে। সো এএনএসআইতে ফিরে যেতে হলে আমরা এখানে এএনএসআইতে ফিরে গেলাম। এবার আমাদের লিখলে কিন্তু এই যে ইংরেজি আসছে। সো ইংরেজিটাকে কিভাবে ঠিক করতে হবে, আমাদের যে কোনো একটা এএনএসআই ফন্ট নিতে হবে, আর না হলে বুঝতে পারবো না আমরা। সো এএনএসআই একটা ফন্ট নিলাম। এবার আমরা এখানে দেখেন এই ফন্টটা এবার আমরা আমাদের পছন্দ মতো ফন্টে পছন্দ মতো যে সমস্ত বাংলা ফন্ট আছে সবগুলো চাইলে ইউজ করতে পারবো এখানে। ওকে, আমরা যে সমস্ত ফন্টগুলো ইনস্টল করেছিলাম সবগুলো ফন্ট আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে আমাদের আর কোনো বাধ্যবাধকতা নেই যে কোন ফন্ট ইউজ করা যাবে কোন ফন্ট ইউজ করা যাবে না, সব ফন্টগুলোই আমরা এখানে ইউজ করতে পারবো। আমাদের এএনএসআইতে আর কোনো বাধ্যবাধকতা নেই, আমরা এখানে আমাদের পছন্দ মতো ফন্টগুলো চেঞ্জ করে এখানে বাংলা লিখতে পারি। এখানে ইউনিকোডে লিখলে ডিরেক্ট আসে, কিন্তু ভাঙে না, এবং ফন্টও চেঞ্জ করা যায় না ক্যামটেশিয়ার ভেতরে। ফটোশপে দেখছিলাম যে লেখাই যাচ্ছে না, বাংলা ভেঙে যাচ্ছে। এখানে বাংলাটা ভাঙছে না, কিন্তু আমি বাংলাটা ঠিকঠাকভাবে লিখতেও পারছি না, কিন্তু এএনএসআইতে এটা ঠিক থাকছে। বিজয়ের ক্ষেত্রেও সেম। সো ক্যামটেশিয়াও আমরা দেখে ফেললাম যে কীভাবে বাংলা লিখতে হয়। এবার চলুন আমরা ফিল্মোরাতে দেখে আসি যে ফিল্মোরাতে কীভাবে বাংলা লিখতে হয়। আমাদের ফিল্মোরাটা ওপেন হয়ে গিয়েছে। ফিল্মোরাটা ওপেন হওয়ার পরে আমাদের এবার আমরা চলেন একটা টেক্সট লেয়ার নেই। টেক্সট লেয়ার আমরা সিম্পল এই টেক্সট লেয়ারটাই নেই। এখানে আমরা আসেন এবার বাংলা লেখা ট্রাই করি। সো এখানে আমরা প্রথমে ইউনিকোড দিয়ে ট্রাই করি। ইউনিকোড দিয়ে ট্রাই করি, বাংলা আসেনি। এখানে ইউনিকোড দিয়ে ট্রাই করলে আমাদের বাংলাটা ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে বাংলাটা ভেঙে যাচ্ছে, কিন্তু লেখাটা হচ্ছে। এখানেও বাংলাটা ভেঙে যাচ্ছে, এখানে ইউনিকোড দিয়ে হচ্ছে না, তবে এখানে ইউনিকোডে মেবি আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। সবটুকু সিলেক্ট করে এবার আমরা আসেন ফন্টটা চেঞ্জ করে দেখি। এটা এএনএসআই ফন্ট, এইগুলো ইউনিকোড ফন্ট। এটা দিলেও বাংলাটা ঠিক হচ্ছে না, কিন্তু ফন্টটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো এবার আমরা এএনএসআইতে লিখে দেখব যে এএনএসআইতে কি হয়। এএনএসআইতে দিলাম। এএনএসআইতে দেওয়ার পরে আমাদের এখানে একটা এএনএসআই ফন্ট সিলেক্ট করতে হবে। সো এএনএসআই ফন্ট সিলেক্ট করলাম, এবং ফন্ট সিলেক্ট করার পরে আমরা এখানে লিখব। এখানে দেখছেন যে এখানে এএনএসআইতে বাংলাটা এখানে এসেছে, বাংলাটা এখানে ইংরেজিটা এসেছে, কিন্তু এখানে বাংলাটা সঠিকভাবে শো করছে। সো এখানে এএনএসআইতে ফন্ট দিলে আমাদের বাংলাটা ঠিকঠাকভাবেই কাজ করে। সো এখান ফিল্মোরাটাও দেখলাম যে ফিল্মোরাতেও বাংলা হচ্ছে আপনাদের
ইউনিকোডের সমস্যা করে এবং এএনএসআইতে ঠিকঠাকই থাকে। সো এখানেও আমরা সেমভাবেই বাংলা লিখতে পারি। অভ্র এবং বিজয় দুটা দিয়েই সেম, জাস্ট এএনএসআইতে টাইপ করে তারপর যে কোনো একটা এএনএসআই ফন্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এএনএসআইতে কীভাবে সুইচ করতে হয় সেটা তো দেখে নিয়েছি। এরপর আমরা ফিল্মরা চলে গেল, যে ফিল্মরায় কীভাবে বাংলা লিখতে হয় সেটাও দেখে নিলাম। এরপর আসি আমরা যে কিভাবে আমাদের প্রিমিয়ার প্রোতে বাংলা লিখতে হয়। আমরা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করি। প্রিমিয়ার প্রো সফটওয়্যার ওপেন করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম পাই আমরা। তো সেখানেও আমরা চলেন একটা বাংলা লেখা ট্রাই করে দেখি। এখানে আমরা বাংলা লিখতে হলে এখানে তো প্রথমে কোনো কিছু একটা দরকার হবে। সো প্রথমে আমরা কোনো কিছু একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। চলেন আমরা একটা ইমেজ ড্রপ করলাম। এখানে ইমেজ ড্রপ করার পরে আমরা এখানে এডিট করা বা লেখার অপশন পেয়ে গিয়েছি। সো এখানে আমরা এবার টেক্সট লেয়ার নিয়ে এখানে আমরা লিখতে পারবো। এখানে আমরা যা লিখতে চাই তাই লিখতে পারবো। সো চলেন আমরা এবার লেখা শুরু করি। এখানে আমাদের ইংলিশ সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে ইউনিকোড করে দিই, অর্থাৎ ডিফল্টভাবে করে দিই এবং এখান থেকে আমরা চেষ্টা করি যে এখান থেকে আমরা বাংলাটা লিখতে পারি কিনা। সো এখানে বাংলাটা লেখার সাথে সাথে ইউনিকোড নির্মলা ইউআই ফন্টে আসছে না, বক্স আসছে, অর্থাৎ লেখাটা হচ্ছে না। সো আমরা এখানে ইউনিকোডের একটা ফন্ট নিয়ে দেখি যে সেটা আসে কিনা। হ্যাঁ, ইউনিকোডের একটা ফন্ট নিয়েছি, কালারটা চেঞ্জ করে দেই। এখানেও বাংলাটা ভেঙে আসছে। সো এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আমাদের আবার সেই এএনএসআইতে ফিরে যেতে হবে। সো আমরা এএনএসআইতে ফিরে গেলাম। এএনএসআইতে ফিরে যাওয়ার পরে আমরা এই টেক্সট লেয়ারটা ডিলিট করে দিয়ে আমরা আবার আরেকটা টেক্সট লেয়ার নিয়ে এখানে আমরা ইউনিকোড বাদ দিয়ে আমরা একটা নর্মাল বাংলা ফন্ট নিই। এএনএসআই এর যে কোনো একটা বাংলা ফন্ট নিয়ে এখানে লেখা শুরু করি। এইটা মাছরাঙা পাখি না, এটা বিড়ালি। এটা এখানে আমরা হচ্ছে মাছরাঙা পাখি লিখেছি, কোনোভাবে এটাকে মাছরাঙা পাখি ভাবার দরকার নাই। সো আমরা এখানে কিন্তু যুক্ত বর্ণটা এবং আকার রসিকার সব কিছুই ঠিকঠাকভাবে দিতে পেরেছি এবং সেটাও এএনএসআই দিয়ে দিয়েছি। আমরা এখান থেকে এএনএসআই সুইচ করে নিয়েছিলাম এবং এখান থেকে আমরা যে কোনো ফন্ট এবার আমরা চুজ করে সেই অনুযায়ী ফন্টটা চেঞ্জ করে নিতে পারি এবং এক্ষেত্রে আমাদের বাংলাটা ভাঙবে না। সো বাংলা ভাঙা বা বাংলা লিখতে না পারার সমাধান তো আমরা পেয়ে গেলাম। ওকে, সো আমরা তো জানতে পারলাম যে কিভাবে আমরা পুরোপুরিভাবে সবগুলো সফটওয়্যারে বাংলা লিখব। তো এখন আমরা যেটা দেখব যে আমরা এটা ক্লোজ করি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বাংলা লেখার ঝামেলা তো আমাদের মোটামুটি শেষ। এবার আমাদের আরেকটা ঝামেলা থেকে যায়, সেটা হচ্ছে যে আমরা অনেকেই গ্রিন স্ক্রিনটা প্রপারলি রিমুভ করতে পারি না। সো এবার আমরা আমাদের গ্রিন স্ক্রিনটা প্রপারলি রিমুভ করা শিখব। তো তার জন্য আমরা প্রথমে
ক্যামটেশিয়া দিয়ে শিখছিলাম। আমাদের সর্বপ্রথম সফটওয়্যার ছিল ক্যামটেশিয়া। সো আমরা ক্যামটেশিয়া সফটওয়্যারটা ওপেন করি। ক্যামটেশিয়া সফটওয়্যারটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আসছে। আমি এখানে গ্রিন স্ক্রিন নামে অলরেডি একটা ফোল্ডার করে রেখেছি এবং সেখানে বেশ কিছু ভিডিও নিয়ে রেখেছি। সো আমি এই ভিডিওগুলো ক্যামটেশিয়ার ভিতরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই তো? সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে আমাদের ভিডিওটা আছে, এই ভিডিওটা তো আমাদের সামনে দাঁড়িয়ে করা হয়। এরপর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সবুজ কাপড় বা সবুজ কাগজ টাঙিয়ে দেওয়া হয়। এটা এজন্য করা হয় যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন আমরা সেটা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমার সবুজ কাপড় দিয়ে আমরা গ্রিন স্ক্রিনটা এজন্য করি যাতে আমরা এই সবুজ কাপড়টা রিমুভ করে দিলে আমরা সাগর পাড়ে চলে যেতে পারি, আমরা আকাশে উড়ে বেড়াতে পারি। তো সেই জন্যই এই গ্রিন স্ক্রিনটা ইউজ করা হয় যাতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়। সো তার জন্য আমাদের তো এরকম কাপড় টানানো থাকছে। এবার আমাদের কি করতে হবে, এই কাপড়টাকে প্রপারলি পারফেক্ট ওয়েতে রিমুভ করতে হবে। তো তার জন্য আমাদের যেটা দরকার, আমাদের এই পেছনে গ্রিন স্ক্রিনটা কিন্তু প্রপারলি সেট হওয়া দরকার। অর্থাৎ এখানটায় দেখেছেন গ্রিন স্ক্রিনটা কত সুন্দরভাবে এই কালারটা সেট হয়েছে। অর্থাৎ এক সাইড ডার্ক, এক সাইডে আলো পড়েছে, এক সাইডে আলো নেই, এক সাইড গোছানো আছে কাপড়, এরকমটা না। এক সাইডে রং লেগে গিয়েছে, এরকমটা না। কাপড়টা ফুল ফ্রেশ এবং কাপড়টা ফুল প্লেন, যাতে সফটওয়্যার ডিটেক্ট করতে পারে। এরকম ফুল ফ্রেশ রাখার পরে আমরা ভিজুয়াল ইফেক্টে যাব এবং ভিজুয়াল ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ভিজুয়াল ইফেক্ট ভিজুয়াল ইফেক্ট আসার পরে এখান থেকে রিমুভ এ কালার, এটা টেনে নিয়ে এসে এই ভিডিওটার উপরে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে এই যে এই সাইডে এইটা থাকবে না, এই প্রপার্টিসে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এরকম থাকতে পারে। তো এটা এখান থেকে টেনে এভাবে ছেড়ে দেওয়ার পরে এটার উপরে, তারপরে এটাতে ক্লিক করে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সবুজ সিলেক্ট করা আছে। এই সবুজ কালার সিলেক্ট করা আছে, একটা ডিফল্ট কালার। তো সেটা রিমুভ করে আমরা এই ড্রপারটা নিয়ে আমরা এই কালারটা সিলেক্ট করে দেব। দেখেন টোটাল ব্যাকগ্রাউন্ডে যা ছিল সব রিমুভ হয়ে গিয়েছে। আমরা এটা উপরে উঠিয়ে দিই, সব রিমুভ হয়ে গিয়েছে, তাই তো? তো এবার আমরা এই টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে এখান থেকে তারপর এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। তো ব্যাকগ্রাউন্ডে আমাদের কালো ছিল, যে কারণে আমরা এবার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করে দেখি যে ইমেজটা কেমন আসে। আমরা ব্যাকগ্রাউন্ডে সেই বিড়ালটাকে দিয়ে দেই। তো দেখেন এনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যদি আমরা তার ভিডিওটা প্লে করি তাহলে দেখেন যে কত সুন্দরভাবে এসেছে। তো ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটা সুন্দর সিনারি দিয়ে দেন, সুন্দর রুমের দৃশ্য দিয়ে দেন, সেই ক্ষেত্রে কত সুন্দর লাগবে। আমরা একটা রুমের ছবি দিয়ে দেখি, এটা ডিলিট করে দিই। আমরা একটা রুমের ছবি নিয়ে আসলাম। রুমের ছবিটা আমরা যদি এখানে দেই তাহলে দেখেন যে এটা দেখে আর মনেই হচ্ছে না যে সে তার পেছনে অন্য কিছু ছিল। আপনার হাইটটা একটু অ্যাবনর্মাল লাগতে পারে, হাইটটা একটু আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। হাইটটা অ্যাডজাস্ট করলে আমাদের এরপর যদি আমরা ভিডিওটা প্লে করে দিই তাহলে দেখেন যে জিনিসটা নর্মাল লাগছে, তাই তো? সো এভাবে আমরা গ্রিন স্ক্রিনটা প্রপারলি রিমুভ করতে পারি। এই ভিডিওটার ক্ষেত্রেও সেম, আপনি রিমুভ এ কালার এটা টেনে এনে এখানে ছেড়ে দিবেন। এরপর কালার ড্রপার দিয়ে আপনি এখান থেকে এটা চাপ দিয়ে দিলেই এটা অটোমেটিক্যালি সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে। সো এভাবে আমরা রিমুভ করে ফেলতে পারি। এটা
আমাদের ক্যামটেশিয়া চলে গেল। এরপর আমাদের আসে হচ্ছে ফিল্মোরা। সো আমরা ফিল্মোরা সফটওয়্যারটা ওপেন করি। সো ফিল্মোরাটা আমরা ওপেন করি। ফিল্মোরা ওপেন হওয়ার পরে আমাদের এরকম ইন্টারফেস আসে। সো এই ইন্টারফেসটার ভেতরে এবার আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনগুলো একটার পর একটা নিয়ে আসি। চলুন এখান থেকে আমরা গ্রিন স্ক্রিন ভিডিওগুলো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয়, এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করার সবথেকে সহজ উপায় হচ্ছে এই ভিডিওটার উপরে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই দেখবেন যে এখানে একটা ক্রোমা কি নামে অপশন আছে। এই অপশনটাতে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। আপনি যদি আরও ভালো করে করতে চান এখান থেকে কালার ড্রপারটা নিয়ে আপনি এই কালারটা সিলেক্ট করে দিবেন। দেখবেন যে এখান থেকে অটোমেটিক্যালি অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে। আমরা যদি এরপরে এখানে একটা ফটো নিয়ে আসি, এবার আপনি দেখেন যে জিনিসটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও আমরা এটার উপরে ডাবল ক্লিক করে এটার এখান থেকে ক্রোমা কি অপশনটাতে টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। আপনি আরও ভালো করে করতে চাইলে এখানে কালার ড্রপার দিয়ে করবেন। এরপর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দুইটা সুন্দর অপশন আছে, একটা হচ্ছে এজ থিকনেস, আপনার এজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখেন আপনার সাইডটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন। সো সাইডটাকে আপনি সাইডে যদি আপনার গ্রিন থাকে সেটা একটু কমিয়ে দিতে পারেন। তারপরে এজ ফেদার, এজের সাইডে কতটা ব্লার হবে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো এটা নিয়ে নাড়াচাড়া করলেই আপনি বুঝতে পারবেন। এরপর ওকে প্রেস করে আপনি দেখেন এই জিনিসটাও কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সো এভাবে আমরা ফিল্মোরাটা করে ফেলতে পারি। এরপর আমরা যদি আসি যে আমাদের প্রিমিয়ার প্রোতে, আমরা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করি। প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে আমরা চলেন একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসি, এটা নিয়ে আসি আর এটা নিয়ে আসি, দুইটা নিয়ে এসে রাখলাম। রাখার পরে আমরা এবার এখান থেকে যদি গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে কোণা তীর চিহ্নটা আছে এখান থেকে আমাদের ইফেক্টসের ভিতরে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে আমাদেরকে সার্চ করতে হবে আলট্রা কি লিখে যদি সার্চ করি আমরা এখানে একটা আলট্রা কি নামক একটা হচ্ছে কি পেয়ে যাব, ভিডিও ইফেক্ট। এটা টেনে নিয়ে এসে আমরা ভিডিওর উপরে দিয়ে দিলাম। ভিডিওর উপরে দিয়ে দেওয়ার পরে এটা এখানে দেখেন অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো ইফেক্টস কন্ট্রোলের ভিতরে এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এখান থেকে আমরা কি কালারটা যদি সিলেক্ট করে দেই এভাবে দেখেন আপনার গ্রিন স্ক্রিনটা সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে। সো এরপর যদি আমরা আমাদের সেই রুমের ফটোটা নিয়ে আসি, রুমের ফটোটা নিয়ে এসে দেখেন যে সেই এখানে এটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গিয়েছে।
সো এভাবে আপনি গ্রিন স্ক্রিনটা খুবই সুন্দরভাবে রিমুভ করে ফেলতে পারেন। প্রিমিয়ার প্রোতে সব থেকে ভালোভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। এখান থেকে আপনি দেখেন কাপড়টাও কত সুন্দরভাবে রিমুভ করতে পারি আমরা। কাপড়টা রিমুভ করলাম, রিমুভ করার পরে এখান থেকে আমরা এই যে নিচে অপশনগুলো আছে এই অপশনগুলোর সাথে আমরা প্লে করব। এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর সাথে আমরা প্লে করব, প্লে করে দেখব যে এখান থেকে কোনটা কিভাবে হলে ভালো হচ্ছে। আমরা এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিয়ে নিতে পারি, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। এই যে এখানে আপনি কতটা সফটওয়্যার করবেন, তারপর এটার হচ্ছে টলারেন্স কতটা থাকবে, এটা ট্রান্সপারেন্সি কত পার্সেন্ট রাখবেন, সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো এগুলো নিয়ে আপনি একটু প্লে করবেন, প্লে করলেই আপনি বুঝে যাবেন যে এখান থেকে এই জিনিসটা করা কতটা সহজ। সো এখান থেকেও আমরা দেখলাম যে কিভাবে প্রিমিয়ার প্রোতে আপনি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ফেলতে পারেন। ওকে, সো এরপর আসি আমাদের আরেকটা বাকি আছে আমাদের ঝামেলা, সেটা হচ্ছে যে আমাদের কালার কারেকশন। আমরা অনেকেই বুঝতে পারি না যে আমরা কালার কারেকশনটা কিভাবে করব, এ নিয়ে ঝামেলা ফেস করি যে ভাই কালার কারেকশনের কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না। সো কালার কারেকশন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে ফিল্মোরাটা ওপেন করি। ক্যামটেশিয়া দিয়ে কালার কারেকশন করা যায় না, তো সেক্ষেত্রে আমরা ফিল্মোরাটা দিয়েই হচ্ছে কালার কারেকশন করব। কালার গ্রেড বা লাট ইউজ করা যাই বলি না কেন, সো আমরা এখান থেকে কালার গ্রেড বা লাট ইউজ করতে পারি। আমরা ফিল্মোরাটা ওপেন করছি। ফিল্মোরা ওপেন করার পরে আমরা এরকম ইন্টারফেস পাবো। সো এখানে আমাদের ভিডিও দরকার হবে, আমরা ভিডিওর জন্য স্যাম্পল ভিডিও থেকে কিছু ভিডিও নেই। স্যাম্পল ভিডিও এই একটা নিচ্ছি, এরপর আমরা অন্য আরেকটা স্যাম্পল ভিডিও নেই। এটা ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটা একটু বড় আছে। তো এই স্যাম্পল ভিডিওগুলো আমরা এখানে নিলাম। তো স্যাম্পল ভিডিওগুলো নেয়ার পরে এখানে আমাদেরকে এবার লাট ইউজ করতে হবে। সো লাট ইউজ করার জন্য আমাদের তো লাট দরকার হবে। লাট বলতে কি বোঝায়? লাট বলতে বোঝায় যে আমাদের কালার কারেকশন করার জন্য আমাদের আলাদা করে একটা ফাইল দরকার হয়, যেটাকে লাট ফাইল বলে। সো এই ফাইলটা কিভাবে পাবো? এই ফাইলটা অনলাইনে অনেকে আপলোড করে রাখে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, গুগলে সার্চ করলে পাওয়া যায়, ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, অনেকেই অনেক লাট দিয়ে রাখে। সো এই লাটটা আমরা কিভাবে ইউজ করতে পারি, প্লাস লাটটা আমরা কিভাবে বানাতে পারি আমাদের মনের মতো করে, সেটা আমরা এখন দেখব। সো প্রথমে আমরা দেখি যে লাটটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমি আপনাদেরকে আমার হচ্ছে কিছু কালেক্ট করা লাট দিয়ে দিব। তো আমরা এখানে একটা লাটের ফোল্ডার আনলাম। লাটের ফোল্ডারের ভেতরে আমাদের এরকম অসংখ্য ডট কিউব ফাইল থাকে। ডট কিউব, এখানে ডট কিউব ফাইল আছে। তো আমরা এই ডট কিউব ফাইলগুলো, এগুলো হচ্ছে লাট, এগুলো বিভিন্ন প্রয়োজন অনুসারে বিভিন্ন কি বলে সিন অনুযায়ী বিভিন্ন লাট অ্যাপ্লাই করতে হয়। সো আমরা এই লাটগুলো এবার অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা ফিল্মোরাটা তো ওপেন করে নিয়েছি। এবার ফিল্মোরাটা ওপেন করার পরে ধরেন আমরা এই ফুটেজটার উপরে লাট অ্যাপ্লাই করব। সো এই ফুটেজটার উপরে লাট অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে তো প্রথমে লাটটা দরকার হবে। সো লাটটা আমরা ওখানে রেখে এসেছি, এই যে লাট রেখে এসেছি। সো লাটটা এবার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমরা এই যে এই ভিডিওটার উপরে ক্লিক করে আমরা এই যে কালার প্লেটটা আছে এই কালার প্লেটের উপরে ক্লিক করব। এরপর কালার কারেকশনে ক্লিক করব। কালার কারেকশনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাডজাস্ট, এই যে এখান থেকে অ্যাডজাস্ট, এবং এখানে দেখতে পাচ্ছি একটা 3D লাট নামে একটা অপশন আছে। এই 3D লাটের ভেতরে ক্লিক করে এখানে অনেকগুলো লাট অলরেডি দেওয়া আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এগুলো অনেক সুন্দর সুন্দর লাট। অথবা আমরা চাইলে এখান থেকে লোড নিউ লাট দিয়ে এখান থেকে আমরা
কিন্তু এই যে আমরা যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে লাটের ফোল্ডারটা পেয়ে গেলাম। লাটের ফোল্ডার পাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো লাট ইউজ করতে পারি। সো একটা লাট ইউজ করে আমরা ওপেন দিলেই সেই লাটটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমরা যদি ওকে দেই তাহলে দেখেন এই কালারটা কিন্তু এটার উপরে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো আমরা এই লাটটা আবার এটার উপরে অ্যাপ্লাই করি, দেখি কেমন লাগে। এখানে চাপ দিলাম অ্যাডজাস্ট 3D লাট, এখান থেকে আমরা লোড নিউ লাট, এখান থেকে আমরা লাটটা অ্যাপ্লাই করে দিই। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। সো এই লাটগুলো আমরা কোথায় পাবো? এই লাটগুলো আমরা পাবো হচ্ছে আমাদের, এই দেখেন এই যে লাটটা ছিল, এটা হচ্ছে ওই লাটের বিফোর আফটার, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। কালারে কতখানি পরিবর্তন এসেছে আপনি দেখতেই পাচ্ছেন। সো এভাবে আমরা লাট ইউজ করতে পারি। লাটটা আমাদের এই লাট ফাইলটা আমাদের রেডি করা থাকে, অনেকে রেডি করে অনলাইনে আপলোড করে রাখে, সেটা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে লাটটা ক্রিয়েট করে আমরা নিজেরা বানিয়ে তারপরে ইউজ করতে পারি। সো এখান থেকে আমরা বিভিন্ন রকমের লাট নিয়ে তারপর ইউজ করতে পারি। এখানে লাটগুলো অনেক সুন্দরভাবে আসছে। সো এই লাটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আর আপনারা এই লাটগুলো অনলাইনে খুঁজতে পারেন অথবা বানিয়েও নিতে পারেন। এটা আমরা আমাদের ফিল্মোরাতে অ্যাপ্লাই করা শিখলাম। এবার আমরা যদি আমাদের প্রিমিয়ার প্রোতে আসি, প্রিমিয়ার প্রোতে আমরা লাট অ্যাপ্লাই করতে পারি হচ্ছে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আমরা প্রথমে ওপেন করি। সফটওয়্যারটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে আমাদের ফুটেজ দরকার হবে, তো আমরা একটা ফুটেজ নিয়ে আসি। আমরা এখানে দুইটা ফুটেজ নিয়ে আসলাম। ফুটেজ নিয়ে আসার পরে এবার আমরা লাট কিভাবে অ্যাপ্লাই করব। সো আমরা এখানে আমরা অ্যাসেম্বলি ফোল্ডারের ভিতরে থাকতে পারি, অথবা এডিটিংয়ের ভিতরে থাকতে পারি, অথবা কালারের ভিতরে থাকতে পারি। এখান থেকে আমাদের কালারের ভিতরে আসতে হবে। কালারের ভিতরে আসার পরে আমাদের এখান থেকে এই যে কালারের ভিতরে আসার পরে আমাদের এরকমটা পাবো। কালারের ভিতরে আসার পরে আমরা লুমেট্রি কালার এই অপশনটার ভিতরে আমরা এই যে ক্রিয়েটিভ সেগমেন্টটা আছে, ক্রিয়েটিভ সেগমেন্টে চাপ দিব। এখান থেকে এই যে লুকের ভেতরে চাপ দিয়ে আমরা এই যে নান আছে, নানের ভেতরে চাপ দিলে এরকম একটা ড্রপ ডাউন মেনু পাবো। ড্রপ ডাউন মেনুতে ব্রাউজে চাপ দিলে আমাদের লাটটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। সো এখানে লাটটা রয়েছে। সো এখান থেকে আমরা লাটটা নিয়ে আসি, চলুন আমরা সেই লাটটাই নিয়ে আসি। সেই লাটটা নিয়ে এসে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে দেখুন ডিফারেন্সটা দেখুন। এই যে আগের লুক, আমরা আগের লুকটা দেখি, যে আগের লুক পরের লুক, আগের লুক এই যে পরের লুক, আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। যে এখান থেকে আমরা যদি এটা অফ করি তাহলে দেখুন এটার অবস্থা, আর এটা অন করে দেওয়ার পরে দেখুন অবস্থা, দেখেছেন? সো এটা যদি আপনার কাছে খুব বেশি কালার বেশি মনে হয়, এখানে তো ইন্টেন্সিটি অপশন রয়েছেই, এটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে আপনি এটা কমাতে বাড়াতে পারেন। এখান থেকে আপনি এটার ভাইব্রেন্স, তারপর স্যাচুরেশন এগুলা কন্ট্রোল করতে পারবেন। এটা কতটুকু ফেড হবে সেটাও কন্ট্রোল করতে পারবেন। সো এইখান থেকে এইভাবে আমরা লাটটা অ্যাপ্লাই করতে পারি। আমরা সেম লাটটা এটার উপরেও অ্যাপ্লাই করে দেখি। এটা হচ্ছে নাইট লাট, এটা মনে হচ্ছে রাতে শ্যুট করা হয়েছে। সো
দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফুটেজকে কত মানে সহজেই দিনকে রাত বানিয়ে ফেলতে পারছি, রাতকে দিন বানিয়ে ফেলতে পারছি, কালারকে আরও স্যাচুরেট করতে পারছি, জিনিসগুলোকে আরও কত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছি। সো এইগুলা, এই যে হরর লাট, এইগুলো আপনি এটা এই ফুটেজের সাথে যায় না, এটা রুমের ফুটেজের সাথে যায়। সো এইগুলো আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন, যেটা আপনার ফুটেজ ডিমান্ড করে সেভাবে আপনি ইউজ করতে পারেন। সো এই লাটগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারি, অনলাইনে বিভিন্ন জায়গা থেকে সার্চ করে ইউটিউবে খুঁজে ইউজ করতে পারি, অথবা এই লাটটা আমরা ক্রিয়েট করতে পারি। সো কিভাবে ক্রিয়েট করব, চলুন এই লাটটা এবার আমরা ক্রিয়েট করা শিখি। লাট ক্রিয়েট করতে হলে আমাদেরকে ফটোশপ থেকে লাট ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে আমরা এটা নান করে দেই। এরপর আমরা যদি এই ফুটেজটার উপরে লাট অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই ফুটেজের আমাদের একটা স্ন্যাপশট দরকার হবে। সো একটা স্ক্রিনশট নিতে হবে আমাদের, এই ফুটেজের একটা পারফেক্ট জায়গা থেকে স্ক্রিনশট নিতে হবে। সো একটা ভালো জায়গা থেকে স্ক্রিনশট নেই, এই জায়গাটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে, এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে এক্সপোর্ট ফ্রেম, এখান থেকে আমরা, এটা পিএনজি থাকবে, এখান থেকে আমরা ডেস্কটপে প্যাডটা সিলেক্ট করে দিব। এই হচ্ছে এখান থেকে ব্রাউজে গিয়ে প্যাডটা সিলেক্ট করে দেবো, আমার ডেস্কটপ দেয়াই আছে, তো আমি ডেস্কটপে এটাকে এক্সপোর্ট করছি। ডেস্কটপে এক্সপোর্ট করার পরে আমার এই ফটোটা এই যে এক্সপোর্ট হয়ে গিয়েছে .png, এই যে ফটোটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। এবার এই ফটোটাকে আমরা লাট বানাবো। লাট কিভাবে বানাবো, আমরা প্রথমে ফটোশপ ওপেন করব। সো আমরা ফটোশপটা ওপেন করলাম, ওপেন করার পরে এটার ভেতরে আমরা এই ফটোটা নিয়ে আসবো। সো এটার ভেতরে এই ফটোটা আমরা নিয়ে আসি, নিয়ে আসার পরে এই ফটোটা এবার আমরা এডিট করব। সো এই ফটোটা এডিট করার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে লেয়ারটা, এটা যাতে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই। স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম, এটা নর্মাল থাকে, রাস্টারাইজ থেকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। এবার হচ্ছে আমরা ক্যামেরা র ফিল্টারে যাব, অর্থাৎ আমরা তো এটার কালার কারেকশন করতে যাচ্ছি। তো সেজন্য আমরা এটার ক্যামেরা র ফিল্টারে যাব। র ফিল্টারে গিয়ে আপনার এবার যেভাবে মন চায় আপনি সেইভাবে এডিট করেন, ঠিক আছে। আপনি এটার এক্সপোজার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এক্সপোজার অ্যাডজাস্ট করতে পারেন, কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে পারেন। কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করলেন, আপনি এটার হাইলাইট অ্যাডজাস্ট করলেন, শ্যাডো অ্যাডজাস্ট করলেন। এভাবে করে আপনি ভাইব্রেন্স অ্যাডজাস্ট করতে পারেন। এরপর ডিহেজ, এখান থেকে আপনি কালারের কাজটা করবেন। বেসিক গেল, এবার আমরা কার্ভ থেকে অ্যাডজাস্ট করতে পারি আমাদের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার হয়। এরপর আমরা কালার মিক্সারে এসে আমাদের এখান থেকে অরেঞ্জ অ্যান্ড টিল বা যা করতে মন চায় আমরা সেগুলো করতে পারি। আমরা এই যে সবুজ গাছগুলোকে চাইলে চেঞ্জ করতে পারি। সরি, এখানে কোনো সবুজ কালার নেই, এখানে হলুদ কালার আছে বা অরেঞ্জ কালার আছে। অরেঞ্জটাকে আমরা চাইলে একটু ইয়েলোইশ করতে পারি, দরকার নেই, আমাদের অরেঞ্জই ভালো আছে। সো এভাবে আমরা কালারগুলো কারেক্ট করে তারপরে এখান থেকে আমরা ওকে প্রেস করব। অর্থাৎ আমাদের আগের লুক এবং পরের লুকের মধ্যে তো পার্থক্য দেখলেনই মাত্র। তো এরপরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে এই তো আমরা ফটোটা অ্যাডজাস্ট করলাম, এবার আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আমাদের একটা সাইট দরকার হবে। সাইটটার নাম হচ্ছে অনলাইন লাট ক্রিয়েটর। আমরা সার্চ করতে পারি অনলাইন লাট ক্রিয়েটর, আমরা সাইটটা সার্চ করলাম। একেবারে প্রথম যে সাইটটা আছে এটার ভেতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে ক্রিয়েট ইওর লাট এই অপশনটাতে ক্লিক করব।
ক্রিয়েট ইওর লাট। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড পিএনজি নামে একটা অপশন আছে। এই পিএনজিটা আমরা প্রথমে ডাউনলোড করবো, এটা হচ্ছে স্টেপ 1। আমরা পিএনজিটা ডাউনলোড করলাম, এবার এই পিএনজিটা ফটোশপের ভিতরে নিয়ে যেতে হবে। সো আমরা এবার এই পিএনজিটা ফটোশপের ভিতরে নিয়ে গেলাম, এই যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার আমাদের কাজ হচ্ছে, এটা দেখেন এখানে লক আছে ব্যাকগ্রাউন্ডটা, সো এই লকটা আমরা আনলক করে দিই। আনলক করে দেওয়ার পরে আমরা আবার দেখি, এটা টেনে নিয়ে আসলাম, এরপর এখান থেকে আমরা লকটা আনলক করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এই যে ফটোটা আছে এটা টেনে আমরা ওই লেয়ারটার উপরে নিয়ে যাব। এই লেয়ারটার উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমাদের এটা তো এখন স্মার্ট অবজেক্ট নেই, আমরা এটাকেও স্মার্ট অবজেক্ট করে দিব। করে দেওয়ার পরে আমরা এই যে কর্নারে যে গোল গোলা দুইটা অপশন দেখতে পাচ্ছি, গোল গোল, এই গোলটাকে আমরা মাউস দিয়ে টেনে এভাবে টেনে এনে এটার উপরে ছেড়ে দিব। দেখেছেন এটার উপরে চলে এসেছে। এরপর আমরা চাইলে উপরের লেয়ারটা এরপর ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কি টোটাল প্রসেসটা বুঝতে পেরেছি? আমরা না বুঝলে আরও একবার দেখি, কোনো সমস্যা নেই। আমরা এই যে ফটোটা ডাউনলোড করলাম, ডাউনলোড পিএনজি, এখান থেকে টেনে নিয়ে এসে ফটোশপের ভেতরে ছাড়লাম। ছাড়ার পরে এই যে এডিট করেছিলাম স্মার্ট অবজেক্ট ছিল, এটাকে টেনে নিয়ে এসে এখানে এটার উপরে দিলাম। দেওয়ার পরে এটা লক ছিল, আনলক করলাম। আনলক করার পরে এটাকে স্মার্ট অবজেক্ট করলাম। করার পরে এই যে গোল অপশনটা ছিল এটা টেনে এটার উপরে দিয়ে দিলাম। দিয়ে উপরেরটা আর আমাদের দরকার নেই, ডিলিট করে দিলাম। এরপর এটার উপরে আমাদের ওই যে যাবতীয় যত কালার ছিল সব অ্যাপ্লাই হয়ে গিয়েছে এটার উপরে। সো এবার এটাকে আমরা সেভ করব। সো এটাকে সেভ করার জন্য আমরা হচ্ছে সেভের অপশনে ক্লিক করি। সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা হচ্ছে ডেস্কটপে এই পিএনজি আকারেই সেভ করব। পিএনজি আকারে সেভ করার পরে সেভ চাপ দেওয়ার পরে এখানে এই যে লার্জ ফাইল আছে, এই লার্জ ফাইল আকারেই সেভ করব। সেভ হয়ে গিয়েছে। সো এই যে আমাদের সেভ করা ফাইলটা, এবার এই ফাইলটা আমাদের এখানে আপলোড দিতে হবে। সো আপলোড করার জন্য আমরা এখানে আপলোড এডিটেড পিএনজি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওই যে ডেস্কটপে রেখেছিলাম ওই ডেস্কটপের ফাইলটা আমরা সিলেক্ট করে দেব। এই যে জেনারেট পিএনজি 2 এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটাকে ওপেন দিব। ওপেন দেওয়া হয়ে গেল। এরপর আমরা এখান থেকে জেনারেট লাট চাপ দিলেই এটা লাটটা জেনারেট হয়ে গেল। এই যে লাটটা জেনারেট হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা ডেস্কটপে রাখলাম আর আমরা এই বাকিগুলোকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এই যেটা লাট ক্রিয়েট হয়ে গেছে, দেখেন ডট কিউব ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা এতক্ষণ যে ফটোটার উপরে কাজ করেছি সেই ফটোটার যাবতীয় লাট ফাইল এই যে এটা। সো এবার আমরা যদি প্রিমিয়ার প্রোটাকে নিয়ে আসি, প্রিমিয়ার প্রো আনার পরে আমরা এখান থেকে এই যে সেম অপশনের ভেতরে এখান থেকে যাব, ব্রাউজে চাপ দিব। চাপ দেওয়ার পরে ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পরে আমাদের এই যে কিউব ফাইলটা ছিল এটা সিলেক্ট করব, ওপেন দিব, বুম। দেখেছেন আমরা যে লাটটা ক্রিয়েট করলাম এতক্ষণ বসে সেই লাটটাই আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। পুরো ভিডিও জুড়ে আমার এই লাটটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সেম প্রসেস ফিল্মোরার ক্ষেত্রেও। সো এই সেম ভিডিওটাই আমরা ফিল্মোরার ক্ষেত্রেও ওই লাট ফাইলের ভেতরে গিয়ে আমরা লাট ফাইলটা অ্যাপ্লাই করতে পারি। সো আমরা শিখে গেলাম যে কীভাবে লাট ফাইল ক্রিয়েট করে তারপর কাজ করতে হয়। আপনি যদি ক্যামেরা দিয়ে ভিডিও করেন, আপনি ওই ভিডিওর একটা স্ক্রিনশট নেবেন, ফটোশপে নিয়ে যাবেন, ক্যামেরা র ফিল্টার থেকে যাবতীয় যত এডিট দরকার সব এডিট করবেন। এডিট করে আপনি কিউব ফাইল ক্রিয়েট করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। ইন্টেন্সিটি বেশি মনে হলে একটু কমিয়ে দিতে পারেন। ওকে, সো বুম হয়ে গেল জিনিসটা। জাস্ট এটা আমরা অফ করি, দেখেন লুক, আর এটা অন করি, লুকটার মধ্যে ডিফারেন্স ধরতে পারছেন আশা করছি। সো বুঝতেই পারলাম যে লাট কতটা ইফেক্ট ফেলে একটা ভিডিওতে কালার কারেকশনের ক্ষেত্রে। সো আশা করছি
আজকের ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন বা বুঝতে কোনো প্রবলেম হয়নি। আর যদি বুঝতে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে ক্লাসটা আরও একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আর যারা আমাদের মোবাইল ইউজার আছি, মোবাইল ইউজারদের জন্য আমাদের আলাদা একটা শর্ট টিউটোরিয়াল থাকবে, যেটার ভেতরে আমরা দেখিয়ে দিব যে আপনারা কিভাবে মোবাইলেও এই কালার কারেকশনটা করতে পারেন এবং মোবাইলেও আপনারা বাংলা ফন্টটা লিখতে পারেন কাইনমাস্টারের ভেতরে। সো তাদের জন্য আলাদা টিউটোরিয়াল থাকছে। আমি এখন ডিরেক্ট সুইচ করতে পারছি না মোবাইলে, যার কারণে আমি এটা দেখাতে পারছি না, তবে এটাও আপনারা পেয়ে যাবেন। সো আমরা তো এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শিখলাম যে কিভাবে এই সমস্ত জিনিসগুলো ঝামেলা সলভ করতে হয়। অনেক টেকনিক্যাল বিষয় দেখেছি, মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। সো মানে এত প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট 2-1বার প্র্যাকটিস করলেই হবে এবং পুরো ক্লাসটা শেষে আপনি ক্লাসটা আরেকবার দেখলেই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো সবাই একটু কাইন্ডলি জানাবেন যে সবাই বিষয়গুলো ধরতে পেরেছেন কিনা বা পারফেক্টলি সব কিছু বুঝতে পেরেছেন কিনা। আরমান খান ভাই বলেছিলেন, ভাই পেছনে আপনার মাছরাঙা পাখি মিয়াও মিয়াও বলে ডাকছে আপনাকে। আচ্ছা, হ্যাঁ ভাই, পেছনে মাছরাঙা পাখি ডাকছে। ফাহমিদুর রহমান ভাই বলেছিলেন গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড কিভাবে দেয়া যায়। গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড আপনি এমনি ডাউনলোড করবেন গুগল থেকে, বা আপনি নিজে তৈরি করতে পারেন, সেটা আপনি দিয়ে দিবেন। ইশতিয়াক খান আসিফ ভাই বলেছেন ভিডিও জুম ইন জুম আউট করে দেখালে ভালো হতো। ভাইয়া জুম ইন করার সুযোগটা আমরা ওবিএসে পাই না, সে কারণে আমরা জুম ইন জুম আউট করতে পারছি না। ভিডিও থেকে কোন লেখা রিমুভ করব? ভিডিও থেকে কোনো লেখা রিমুভ করব কিভাবে? ভাইয়া ভিডিও থেকে লেখা রিমুভ করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার এবং এটা প্রপারলি রিমুভও হয় না। এটা ঢেকে দেয়া যায় কিন্তু রিমুভ হয় না। রিমুভটা কিছুটা ব্লার করে দেয়া যায়, ওটার উপরে একটা আলাদা লেয়ার ইউজ করতে পারেন, কিন্তু লেখাটা রিমুভ করা যায় না। কালার কারেকশন নিয়ে অনেক টেনশনে ছিলাম, আজকে ক্লিয়ার হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হাবিবুর রহমান ভাই বলেছিলেন, আপনাকেও ধন্যবাদ ভাই। শ্রাবণ ভাই বলেছেন ভাই এস এম রাকিব ভাই কেমন আছেন? এস এম রাকিব ভাই আপনাদের ক্লাস নিয়ে ব্যস্ত আছেন, আপনাদের ক্লাস রেডি করছেন। সো আপনাদের নেক্সট যে ক্যামেরা কন্টেন্টের ক্লাস আসছে সেটা নিয়ে তিনি হিউজ ব্যস্ত আছেন। সঞ্জয় শিকদার ভাই বলেছেন ওকে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। জামান ভাই বলেছেন মোটামুটি মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, ক্লাসটা আর একবার দেখবেন ভাইয়া। ক্লাসটা আমি মনে হচ্ছে না যে একবার দেখলেও ক্লিয়ার হবে, তবে আপনার যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আপনি দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া লাটের জন্য কি স্ক্রিনশট নেওয়া জরুরি? হ্যাঁ ভাইয়া, লাটের জন্য স্ক্রিনশট নেওয়াটা জরুরি। তানজিল ভাই বলেছেন মেহেদি ভাইয়া মোবাইল সেগমেন্টেরটাকে আজকেই দেখাবেন নাকি পরে আপলোড করে দিবেন ভিডিও করে? আর ক্লাসটা অনেক সুন্দর এবং খুবই দরকারি ছিল, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া ক্লাসটা মোবাইল সেগমেন্টেরটা আপলোড হতে পারে মেবি, এবং এটা আজকে অথবা আগামীকালকের ভেতরে ইনশাল্লাহ চলে আসবে। শামসুজ্জামান লস্কর ভাই বলেছেন হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, আমি ফোন ইউজার। নেক্সট ক্লাস কি ফোন ইউজারদের জন্য? ভাইয়া আপনাদের ফোন ইউজারদের জন্য একটা সেগমেন্ট থাকবে, যেটা আমরা লাইভে নিতে পারছি না কিছু লিমিটেশনের কারণে, এবং তারপরের সেগমেন্ট আমাদের ফোন পিসি সবার জন্য একসাথে থাকবে। আরমান খান ভাই বলেছেন ভাই আপনি কোন গ্রাফিক্স কার্ড ইউজ করছেন? ভাই আমাদের স্টুডিওতে অনেকগুলো পিসি, একটা পিসিতে এক এক রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়, তবে ভিডিও এডিটিংয়ের জন্য খুব বেশি ভালো গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয় না।